বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বেসিক রাউটার এবং সুইচ কনফিগারেশন। আজকে এটা আমাদের সিসিএন এর ট্রেনিং এর একটা অংশ, অর্থাৎ এর আগের অংশে আমরা দেখছি কীভাবে সিসকো প্যাকেট ট্রেসার কনফিগার করে বা কীভাবে সিসকো প্যাকেট ট্রেসার ডিজাইন করে। আজকে আমরা দেখব যে এখানে যে টোপোলজিটা আপনি দেখতে পাচ্ছেন, এই টোপোলজিতে আমাদেরকে কাজ করতে গেলে, অর্থাৎ আমরা একটা রাউটারের কীভাবে ঢুকবো, একটা রাউটার কীভাবে কনফিগার করবো, রাউটারকে কনফিগারেশন কীভাবে সেভ করবো, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। এছাড়াও একটা রাউটারে আইপি বসানো, তার ইন্টারফেস আপ করা, প্রোটোকল আপ করা, রাউটার কোনো কারণে ডাউন করা, পাসওয়ার্ড দেওয়া, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে একটা নোট লিখি যে আজকে আমাদের এই টিউটোরিয়ালের আমরা কী দেখব। আমাদের টপিকসটার নাম হচ্ছে রাউটার কনফিগার। আমাদের আসলে কোন জিনিসগুলো মনে রাখতে হবে যে একটা বেসিক রাউটার কনফিগার করতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের কনফিগার করব। প্রথমে হচ্ছে রাউটার হোস্টনেম, তারপরে রাউটার পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। রাউটার ব্লক, সেট, রাউটার পাসওয়ার্ড একটু বলে রাখি। পাসওয়ার্ডের ভিতরে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আছে, তার ভিতর কনসোল পাসওয়ার্ড, তারপরে এনাবেল পাসওয়ার্ড, তারপর এনাবেল সিক্রেট পাসওয়ার্ড, এছাড়া দেখবো আমরা টেলনেট পাসওয়ার্ড। এছাড়া রাউটার ক্লক সেটিং আমরা দেখব। রাউটারের আমরা ব্যানার দেখব, ব্যানার সেটিং কীভাবে হয় সেটা আমরা দেখব। রাউটারের লিঙ্ক ডিসক্রিপশন, দেখব আর কি। রাউটারের ইন্টারফেস কনফিগার, রাউটারের আইপি কনফিগার, এবং সর্বশেষে আমরা দেখব রাউটার কনফিগারেশন, সেভ অ্যান্ড রিস্টোর। এই জিনিসগুলো আজকে আমাদের দেখব আমরা এক এক করে আর কি। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি আমার এই ডিজাইনটার আমি আপনাদেরকে একটু বোঝাই আর কি, যে এখানে কী ধরনের ডিজাইন করা হচ্ছে। এবং এখান থেকে আমরা জানি যে রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস এক একটি নেটওয়ার্ক, অর্থাৎ এক একটা ব্রডকাস্ট ডোমেন। অর্থাৎ এখানে যে ইওলো ডোমেনটা দেখতে পাচ্ছেন, ইওলো এরিয়াটা, এটা একটা রাউটার ইন্টারফেস। সেই ইন্টারফেসটার নাম কি? ইন্টারফেস 0x0 ইন্টারফেস কি? আমরা জানি যে রাউটারের ইন্টারফেস কয় ধরনের ইন্টারফেস থাকে? রাউটারে 3 ধরনের ইন্টারফেস থাকে। যেমন একটা হচ্ছে ল্যান ইন্টারফেস, আর একটা হচ্ছে ওয়ান ইন্টারফেস, 3 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো আমরা ল্যান ইন্টারফেস আমরা কি পাই? ল্যান ইন্টারফেস আপনারা পাবেন হচ্ছে ইথারনেট, ফাস্ট ইথারনেট, তারপর পাবেন গিগাবিট ইথারনেট। ওয়ান ইন্টারফেস পাবেন আপনারা সিরিয়াল ইন্টারফেস, তারপর আইএসডিএন ইন্টারফেস, তারপর আপনার পাবেন ডিএসএল ইন্টারফেস, এটিএম, এই ধরনের ওয়ান ইন্টারফেস পাবেন। ম্যানেজমেন্ট ইন্টারফেসে পাবেন আপনি আক্সপোর্ট,
কনসোল পোর্ট হটস্পট এবং কনসোল পোর্ট। আমরা যেহেতু আমাদের কি আমরা ল্যান ইন্টারফেস এবং ওয়ান ইন্টারফেস নিয়ে কাজ করবো, আমরা জানি এটা কি, এটা রাউটার শুধু ম্যানেজমেন্ট, রাউটার বা সুইচকে কনফিগারেশন রাউটার, এটা আমরা সুইচের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। অর্থাৎ একটা রাউটার সুইচ কীভাবে আপনি কনফিগার করবেন সিএলআই মোডে, এই জন্য আপনাকে ম্যানেজমেন্ট ইন্টারফেস ব্যবহার করবো আর কি। আর ওয়ান ইন্টারফেস যদিও এখনকার টেকনোলজিতে অর্থাৎ আমাদের লেটেস্ট টেকনোলজিতে এই ধরনের ইন্টারফেস খুব একটা নাই রাউটারে, সিরিয়াল আইএসডিএন ডিএসএল এটিএম, তবুও আমাদের শেখার জন্য আমরা সিরিয়াল ইন্টারফেস কীভাবে কনফিগার হয় এটা আমরা দেখবো আর কি। এছাড়াও সচরাচর যেটা আপনাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে ল্যান ইন্টারফেস। এখানে দেখেন এখানে রাউটারের এটা একটা কি ল্যান ইন্টারফেস, এবং এখানে ল্যান ইন্টারফেস F0/0 দ্বারা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এছাড়া আমরা রাউটারের উপর ধরলেও আপনি দেখতে পারবেন যে এখানে ফার্স্ট ইথারনেট 0/0 এবং ফার্স্ট ইথারনেট 0/1 নামে দুইটা ইন্টারফেস আছে আর কি। এবং আমরা যদি মাঝের ইন্টারফেসটাতে আসি, অর্থাৎ এই রাউটার বগুড়া রাউটারটাতে আপনি এখানে দেখবেন 4টা ইন্টারফেস আছে। দেখেন দুইটা ফার্স্ট ইথারনেট ইন্টারফেস এবং দুইটা সিরিয়াল ইন্টারফেস। ফার্স্ট ইথারনেট বলতে এটা একটা ফার্স্ট ইথারনেট ইন্টারফেস এবং এখানে এটা একটা ফার্স্ট ইথারনেট ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4টা ইন্টারফেস, এখানে ফার্স্ট সিরিয়াল ইন্টারফেস 0/0, অর্থাৎ এখানে একটা ইন্টারফেস ইউজ হয়েছে এবং আরেকটা ইন্টারফেস কিন্তু এখনো ফ্রি আছে। আমরা চাইলে ভবিষ্যতে এখান থেকে যদি কোনো লিঙ্কটা অন্য কোনো রাউটারে আমরা এখান থেকে লিঙ্ক আপ করি তাহলে সেখানে আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ এখানে একটা ফার্স্ট ইন্টারনেট 0/0 ইন্টারফেস, অর্থাৎ এইটা আমার ল্যানের ইন্টারফেস যেটা ফার্স্ট ইন্টারনেট 0/0, আর একটা আপনার ফার্স্ট ইথারনেট 0/1 ইন্টারফেস অর্থাৎ আমার ঢাকা রাউটারের সাথে এটা আমার লিঙ্ক আপ করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস সিরিয়াল 0/0 এটা আমার রাজশাহী রাউটারের সাথে লিঙ্ক আপ করা আছে, এবং এখানে আরেকটা ইন্টারফেস এখনো কি অ্যাভেলেবেল ফ্রি আছে আর কি। এছাড়া আমরা যদি রাজশাহী রাউটারে যাই, রাজশাহী রাউটারে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা রাউটারের মডেলটা মেবি ভিন্ন আর কি, যে কারণে আমাদের এখানে কিন্তু এই রাউটারগুলোতে কি দেখানো হয়েছে ফাস্ট ইথারনেট, আর এখানে এই রাউটারটাতে দেখানো হয়েছে কিন্তু গিগাবিট ইন্টারফেস। অর্থাৎ তাহলে এই রাউটারটা গিগাবিট পোর্ট আছে আর কি, এবং এই রাউটারে 2টা গিগাবিট পোর্ট আছে এবং 2টা সিরিয়াল ইন্টারফেস আছে আর কি। এবং সিরিয়াল গিগাবিট ইন্টারফেস একটা গিগাবিট পোর্ট, অর্থাৎ গিগাবিট G/0/0, এই পোর্টটা এই রাজশাহী রাউটারের লোকাল ল্যানের সাথে কানেক্টিভিটি করা আছে, এবং তার সিরিয়াল ইন্টারফেস 0/0টা আপনার বগুড়া অভিমুখে আপনার কনফিগার করা আছে আর কি। আপনারা যারা মূলত ইন্টারফেস নিয়ে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, আমরা দেখব যে আসলে ইথারনেটে আমরা সাপোর্ট করে আসলে আমাদের ইন্টারফেসে সর্বোচ্চ ব্যান্ডউইথ 10 Mbps। আর যদি ফাস্ট ইথারনেট থাকে, ফাস্ট ইথারনেট থাকে 100 Mbps, আর গিগাবিট ইথারনেট হলে এটা থাকবে 1 Gbps। এবং এটা শর্টকাটে আপনি ETH লিখেও আপনি চালাতে পারেন। ETH এখানে আমরা লিখে কীভাবে চালাতে পারি, এটা এপি অথবা কোনো সময় আমরা এপিও লিখি আর কি। ফার্স্ট এখানে আমরা জিবি লিখি, গিগাবিট আমরা শর্টকাটে লিখি বা জি লিখি আর কি। তো এখন দেখেন এই রাউটারটাতে তাহলে কি এই রাউটারটাতে 2টা কি গিগাবিট ইন্টারফেস আছে, তো একটা এখানে ইউজ হচ্ছে, আরেকটা আমরা চাইলে ভবিষ্যতে যদি কোনো আরেকটা লিঙ্কের সাথে আমরা লিঙ্ক আপ করে আরেকটা রাউটারের সাথে, তাহলে এখানে সেটা শো করবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে প্যাকেজে যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু লিঙ্ক এখানে আপনারা দেখুন সবুজ আছে আর কি, অর্থাৎ লিঙ্কগুলো আর কি এখানে ব্লিঙ্ক করতেছে আর কি, আর কিছু লিঙ্ক দেখেন এখানে রেড কালার হয়ে আছে। আমাদের বাস্তব ক্ষেত্রে কী হয়, বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু দেখবেন যে আপনার যদি সুইচের সাথে আপনি যদি কোনো পিসির কানেক্টিভিটি করেন, এখন যদি আপনি পিসিটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু সে পোর্টটা কোনো সময় অ্যাক্টিভ হবে না আর কি। যদি আমার কোনো কারণে যে আমার আমি এখানে একটা উদাহরণস্বরূপ দেখাই যে যদি আমি এই পিসির এই সুইচটা আমি অফ করে দিই, তাহলে কিন্তু দেখেন
এই পিসিটা কিন্তু অফ হয়ে গেছে, অর্থাৎ এর একটা মাথা আমার, অর্থাৎ এই মাথাতে পিসিতে কানেক্টিভিটি করা আছে, এই পিসিটা যেহেতু এই মাথাটা আমি অফ করেছি, কিন্তু দেখেন অটোমেটিকলি এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে, অর্থাৎ রাউটার এই পোর্টটাতেও সে ডাউন, কিন্তু এখানে কিন্তু রাউটারে এই পোর্টে কিন্তু পিসিটা ফিজিক্যাল কানেক্টিভিটি আছে। আমরা যদি পিসিটাকে আবার অফ করি তাহলে দেখেন এখানে কিন্তু এই লিঙ্কটা আবার কি অ্যাক্টিভ হওয়ার জন্য চেষ্টা করছে, এবং এটা 50 সেকেন্ড পরে এটা এরকম সবুজ হয়ে যাবে, অর্থাৎ লিঙ্কটা ফুল অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তেমনি এখানে এই রাউটার সাথে যখন সুইচের কানেক্টিভিটি করা আছে, তার মানে প্রত্যেকটা সুইচের ইন্ডে আমার সব কিছু অটো প্লাগ এন্ড প্লে থাকে, অর্থাৎ সব কিছু সবসময় আপনার কানেক্টিভিটি করা থাকে, কিন্তু রাউটার ইন্ডে অর্থাৎ পোর্ট, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সুইচ ইন্ডে সমস্ত পোর্টগুলো সাধারণত সবসময় আপ থাকে আর কি। দেখতে পাচ্ছেন যে এই পোর্টটা এখন আপ হয়ে গেছে আর কি। এইখানে রাউটারের সাথে যে পোর্টটা কানেক্টিভিটি সেটাও কিন্তু আপ অবস্থায় আছে, কিন্তু রাউটার ইন্ডে এটা কি হচ্ছে, রাউটার ইন্ডে এটা এই পোর্টটার শাটডাউন অবস্থায় আছে। মনে রাখবেন রাউটারের পোর্টগুলো সবসময় বাই ডিফল্ট কি শাটডাউন থাকে, অর্থাৎ এই পোর্টগুলোর কি ডাউন থাকে। আমরা এখানে ক্লিক করলে দেখবেন যে লিঙ্কগুলো কি আছে, লিঙ্কগুলো ডাউন আছে আর কি। আর যখন আপনি লিঙ্কগুলো আপ পাবেন তখন দেখবেন এখানে লিঙ্কগুলোর কি আছে, আপ আছে আর কি। এখন যখন আমরা তাহলে আমরা রাউটারের ভিতরে ঢুকে আমরা এই লিঙ্কগুলোতে যাই, যখন আমরা ফিজিক্যালি কমান্ড দিয়ে আপ করে দিব আর কি, তখন দেখবেন লিঙ্কগুলো কি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি শিখলাম, যে যদি কোনো সময় কোনো কানেক্টিভিটিতে দেখি আর কি, যে যদি কোনো লিঙ্কে সবুজ এই ব্লিঙ্ক না করে, অর্থাৎ তাহলে আমরা বুঝবো সেই লিঙ্কে কোনো প্রবলেম আছে, সেখানে কানেক্টিভিটি বা সেটা পার্মানেন্টলি ডিসেবল করা আছে, এই ধরনের কোনো একটা প্রবলেম থাকতে পারে। এছাড়া যদি আমাদের যে ধরনের পোর্টে লাগানো কথা যদি সেই স্পেসিফিক কোনো পোর্টে না লাগাই, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে আর কি। এখন আমরা রাউটারটাতে যাব। এই রাউটারটাতে আমরা বাস্তবে কি হয়, বাস্তবে যদি আমরা ফিজিক্যাল রাউটার কনফিগার করতাম তাহলে কিন্তু কি হতো, তাহলে কিন্তু এখানে আলাদা একটা আমাদের সুইচ থাকতো, এবং সুইচের সাথে আমাদের কিন্তু একটা পোর্ট থাকতো, সেই পোর্টটার নাম কি, মানে কেবল কানেক্টিভিটি, সেটার নাম হচ্ছে কনসোল পোর্ট কানেক্টিভিটি। এখানে যে আপনার ম্যাজেন্টা কালার দেখতে পাচ্ছেন, এই ম্যাজেন্টা কালারের এই কেবলটা হচ্ছে কনসোল, এবং এটা কোথায় লাগাবো, এটা লাগাতে হতো আমাদের RS-232 পোর্টে, কারণ এটা হচ্ছে আমরা জানি যে সিরিয়াল পোর্ট বা কম পোর্ট নামে আমার পিসিতে একটা পোর্ট থাকে, যেটা আমরা এর আগের ক্লাসে আমরা দেখছিলাম, আগের লিসনটাতে আমরা দেখছিলাম আর কি, যে এই পোর্টটা লাগে কোথায়, এই পোর্টটা লাগে পিসিতে, এবং এটার লাগে কোথায়, রাউটারের কনসোল পোর্টে আর কি। এখনকার পিসিগুলোতে সাধারণত বা মাদারবোর্ডগুলোতে আপনার কম পোর্ট বা সিরিয়াল পোর্ট থাকে না, সবাই এটা কি করে, সবাই এর জন্য সিরিয়াল টু ইউএসবি কনভার্টার ইউজ করে আর কি। আমার আগের লিসনটাতে আপনারা দেখবেন যে কীভাবে সিরিয়াল টু ইউএসবি কনভার্টার মাধ্যমে রাউটারে বা সেগুলো দেখতে কেমন বা কীভাবে ঢুকতে হয় আর কি। যাই হোক, এটা আমরা পরে আরও ফিজিক্যালি দেখবো আর কি, একটা বাস্তবে কীভাবে রাউটার ঢুকবো আর কি। যখন আমরা এই পিসির মাধ্যমে ঢুকবো তখন পিসির উপর ক্লিক করে তারপর আমরা ডেস্কটপে যাওয়ার পর তারপর এখানে আপনি পাবেন টার্মিনাল যাওয়ার পর এখানে টার্মিনালে যে সকল প্যারামিটারগুলো আছে এগুলো সেট করার পরে আমাদের বাস্তবে যখন আমরা ফিজিক্যাল রাউটার কনফিগার করবো তখন এইভাবে আমাদের বিভিন্ন প্যারামিটার সেট করতে হয় আর কি। এরপর ওকে দিব, ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখবেন একটা টার্মিনাল পাইছেন, এবং এখানে ইন্টার দেওয়ার পর যে রাউটারে এটা কমটা আসছে আর কি। আর এটার বদলে আমরা কিন্তু যেহেতু আমরা প্যাকেট ট্রেসার নিয়ে কাজ করছি, সুতরাং আমরা এখান থেকে এটার বদলেও আমরা সরাসরি রাউটারের এই উপর ক্লিক করে সরাসরি CLI মোডে গেলেও সেই একই জিনিসটাই পাবো আর কি। কিন্তু এটা অভ্যাস থাকতে হবে যে আপনি বাস্তবে যখন কাজ করবেন তখন তো আর রাউটারের উপর আপনি ক্লিক করে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই কনসোলের পিসি, অর্থাৎ আলাদা একটা পিসি, রাউটার ফিজিক্যালি একটা থাকবে, তারপর কনসোল একটা কেবলের মাধ্যমে একটা পিসি থাকবে, এই পোর্টের মাধ্যমে আপনাকে কিন্তু রাউটার কনফিগার করতে হবে আর কি। যাই হোক, এটা হয়তো আমরা নেক্সট এক লিসনে আমরা দেখবো কীভাবে ফিজিক্যাল রাউটার কনফিগার করে। আজকে আমরা প্যাকেট ট্রেসারের প্রথম দিন, সুতরাং প্যাকেট ট্রেসারে আমরা দেখি বেসিক রাউটারটা কীভাবে কনফিগার করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রাউটার নতুন অবস্থায় কেনার পর কী ধরনের হবে। যেহেতু এই রাউটারটা আমি লগ ইন করে ফেলছি, আমরা বুগরা রাউটারটাতে যদি লগ ইন করি তাহলে দেখেন যখন আমরা রাউটারটাতে আমরা CLI দিচ্ছি তখন কিন্তু এরকম একটা মেসেজ আসছে। এটাও কিন্তু আপনার চেঞ্জ হয়েছে আর কি, অর্থাৎ এটাও কিন্তু রাউটার গ্রেটার দেন আসছে। যদি আমি রাজশাহী রাউটারতে যাই, এখানকারটাতেও আমার বাই ডিফল্ট আছে। আমরা অন্য একটা রাউটার নিয়ে দেখি, আমরা একটা 18416 রাউটার নিয়ে দেখি যে এই রাউটারতে যখন আমরা নতুন অবস্থায়, অর্থাৎ এটা হচ্ছে আমার রাউটার বুট আপ হচ্ছে আর কি, অর্থাৎ যখন আমাদের সিস্টেমগুলো রাউটার স্টার্ট হয়
ফিজিক্যাল রাউটার স্টার্ট হয় সে কিন্তু এভাবে কি হয়, এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ বুট আপ হওয়ার পরে তারপর কি, অর্থাৎ এটা পোস্টের কাজ করে। আমরা এই লিসনটা আমরা দেখবো আর কি একটা রাউটার কীভাবে কাজ করে আর কি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলো আমরা দেখবো আর কি একটা লিসনে আর কি। একটা রাউটারে আপনার ফার্স্ট টাইম যেভাবে বুট আপ হয় এভাবে ইমেজগুলো ডিকম্প্রেস হয় আর কি, তার যে আইওসটা আছে আইওসটা ডিকম্প্রেস হয় করার পর তারপর র্যামে লোড হওয়ার পর তারপর এই ধরনের একটা কনফিগারেশন দেয় আর কি। এখানে আমি এখানে জিনিসটা আমরা কপি করি আর কি, যে একটা রাউটার ফ্রেশ অবস্থায় যখন পাবেন কোনো কনফিগারেশন থাকবে না তখন সাধারণত রাউটারটা দেখবেন কীভাবে এই অবস্থায়। আর এই অবস্থাতে দেখে বোঝা যাবে না তেমন রাউটারটা আসলে কোনো কনফিগারেশন আছে কিনা, কারণ এটার আছে রাউটারের হোস্ট নেম, এটা কেউ যদি হোস্ট নেম চেঞ্জ না করে এইভাবে রাউটার রেখে দেয় তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে রাউটার কোনো কনফিগারেশন আছে কিনা আর কি। একটা নতুন রাউটার আপনি বুঝবেন কি করে, নিউ রাউটার, সেটা হচ্ছে আপনি পাওয়ার সুইচ অন করার পর তারপর কী পাবেন, তারপর এই ধরনের একটা ডায়লগ বক্স আপনি পাবেন। এখানে কি করব, এখানে আমরা নো দিয়ে স্টার্ট করব। কেন নো, আচ্ছা মনে রাখবেন যদি আমি এখানে এস দিই তাহলে রাউটার ডিফল্ট কনফিগারেশন মোডে চলে যাবে আর কি। রাউটার উইল সেট ডিফল্ট কনফিগারেশন, আর যদি আপনি নো দেন তাহলে কি, ইউজার ক্যান ম্যানুয়ালি কনফিগার রাউটার। ওকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে রাউটারটাতে আমরা কি নো দিব। তো যখন নো দিলেন, নো দেওয়ার পরে কি এন্টার প্রেস করার পর তখন রাউটারে এই প্রম্পটটা আসবে। তাহলে আমরা কি এখন দেখতে পাচ্ছি যে রাউটার যে প্রম্পটটা আসছে এটা হচ্ছে রাউটারের কমান্ড টার্মিনাল মোড। তাহলে এখানে আমরা কি নো দেবো আর কি, দেন কি প্রেস এন্টার। ওকে, আমরা নতুন একটা রাউটারে এখন আমরা ঢুকলাম, এখন আমরা দেখি আমাদের যে রাউটারে আমরা কি কি কনফিগার করতে পারি আর কি। রাউটারে দেখেন, এখন দেখেন এই যেটা দেখা যাচ্ছে রাউটারে, এটা হচ্ছে রাউটারের প্রম্পট আর কি। রাউটার দুইভাবে কনফিগার করা যায়, একটা হচ্ছে রাউটার কনফিগারেশন, এটা বলতে পারেন সিসকো রাউটার কনফিগারেশন, কয়টা ব্যবহার করা যায়, এটা করা যায় হচ্ছে আপনার এক নম্বর হচ্ছে CLI কমান্ড লাইন ইন্টারফেস, আরেকটা হচ্ছে SDM সিকিউরিটি ডিভাইস, এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস GUI মোড। আর এই মোডগুলো সাধারণত ISR রাউটারগুলো সাপোর্ট করে। ISR রাউটার সাপোর্ট করে আর কি। আর CLI রাউটারগুলো সিসকো যে কোনো মডেলের রাউটারগুলো, অর্থাৎ সেটা ISR হোক এবং নন ISR রাউটার হোক, সেক্ষেত্রে আপনি CLI মোডটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে আমাদের ম্যাক্সিমাম আমরা ডিভাইস যেহেতু CLI মোডে কাজ করবো, আসলে সব রাউটারে গ্রাফিক্যাল মোড থাকে না, সুতরাং আমরা সমস্ত কাজগুলো CLI মোডে শিখবো আর কি। এছাড়া আমরা একটা লেসনে দেখবো যে কীভাবে এই রাউটারে SDM ইনস্টল করতে হয় এবং কীভাবে SDM দ্বারা রাউটার কনফিগার করতে হয়। আজকে আমরা CLI দেখবো। এখন রাউটার মোড, রাউটার মোড কী ধরনের মোড আছে, অর্থাৎ আমরা যখন রাউটার কনফিগার করবো তখন আসলে বিভিন্ন ধরনের মোডে বিভিন্ন রকম কনফিগারেশন আছে আর কি। রাউটার আমরা এখন একটা মোডে আছে, অর্থাৎ রাউটার আপনার সেভ করবেন না রাউটারে একটা মোডে, রাউটারের কনফিগারেশন করবেন একটা মোডে, রাউটিং প্রোটোকলে কনফিগার করবেন একটা মোডে, IP কনফিগার করবেন একটা মোডে, রাউটারের আপনার রিসেট করবেন একটা মোডে, বিভিন্ন মোডে প্রত্যেকটা, অর্থাৎ একটা মোডের কাজ করার সময় আমরা অন্য মোডে করতে পারবো না। এই রাউটার মোডগুলো কীভাবে আমরা দেখবো, আমাদের এখান থেকে রাউটার যখন এরকম দিচ্ছেন এটা একটা মোড, রাউটার যখন হ্যাশ থাকবে এটা একটা মোড, রাউটার আপনার থাকবে এরকম কনফিগ, এটা একটা মোড, রাউটার কনফিগ ইফ এরকম একটা মোড পাবেন,
রাউটার কনফিগ, রাউটিং, এই ধরনের অসংখ্য মোটামুটি কয়েকটা মোড আপনি পাবেন আর কি। বাই ডিফল্ট আপনাকে যেটা মনে রাখতে হবে, বাই ডিফল্ট তিনটা মোড, সেটা হচ্ছে ইউজার মোড, প্রিভিলেজ মোড এবং গ্লোবাল কনফিগারেশন মোড। আচ্ছা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলবো ইউজার মোড। এবং এটাকে আমরা বলি প্রিভিলেজ মোড। এটাকে আমরা বলি গ্লোবাল কনফিগারেশন মোড। এটাকে আমরা বলি ইন্টারফেস মোড। এবং সর্বশেষে আমরা এটাকে আমরা বলবো রাউটিং প্রোটোকল। যেমন রিপ আছে, ইআইজিআরটি আছে, ওএসপিএফ আছে, কনফিগারেশন মোড। ওকে, তাহলে আমরা দেখি যে রাউটারের কোন মোডে কিভাবে আমরা যাই। এখন যে মোডটা আছে, তাহলে এটা কি মোড বলে, এই মোডটাকে বলা হচ্ছে ইউজার মোড। প্রত্যেকটা মোডে কিছু না কিছু কমান্ড কাজ করে, অর্থাৎ এই মোডে কিছু কি কি কমান্ড কাজ করে এটা দেখার জন্য আমরা এখানে কোশ্চেন চিহ্ন দিলে এখানে দেখবেন যে এই মোডে কি কি কমান্ড কাজ করে। এখানে রাউটার, এটা দেন কোশ্চেন, তার মানে কি এখানে কানেক্ট, ডিসেবল, ডিসকানেক্ট, এনাবেল, এক্সিট, লগ আউট, পিং, এই সকল কমান্ডগুলো এখানে কাজ করবে। অর্থাৎ এখানকার এই পিং কমান্ড বা এনাবেল কমান্ড বা ডিসেবল কমান্ডটা অন্য কোনো মোডে কাজ করবে এমন কোনো গ্যারান্টি নেই আর কি। কিছু কিছু কমান্ড কাজ করবে। অর্থাৎ আপনার এই ইউজার মোডে যে সকল কমান্ড কাজ করে সেগুলো আপনি ইউজার মোডে এসেই কাজ করতে পারবেন। এখানে যেহেতু এটা প্যাকেট ট্রেসার বেস রাউটার, অর্থাৎ এখানে তো এটা তো আসলে ফিজিক্যাল রাউটার না, এই জন্য কমান্ডগুলো আসলে অনেক কম দেখাচ্ছে। কিন্তু এটা যদি আপনার ফিজিক্যাল রাউটার হতো তাহলে এখানে অসংখ্য কমান্ড থাকতো, 100, 150, 200, 300 কমান্ড থাকে আর কি একটা রাউটারের ইউজার মোডে আর কি। এখান থেকে যখন আমরা যাব কোথায়, এখান থেকে আমরা যাব আমরা প্রিভিলেজ মোডে। যখন প্রিভিলেজ মোডে যাবেন তখন আমরা এখানে কি কমান্ড দিতে হবে, এখানে কমান্ড দিতে হবে এনাবেল, এনাবেল, অর্থাৎ আমাদের এই কমান্ডটা দিতে হবে এনাবেল, টার্ন অন প্রিভিলেজ কমান্ড। অর্থাৎ এনাবেল কমান্ড দেওয়ার পর কি হবে, এটা হচ্ছে এনাবেল মোডে যাব আর কি। আচ্ছা, আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন এনাবেল কমান্ডটা দিচ্ছি তখন কিন্তু কমান্ডের কোনো একটা ভুলের জন্য কিন্তু এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে। দেখেন এখানে আমার কমান্ডটা কিন্তু এনাবেল না হয়ে কি হয়েছে, ইবি এনেবেল, অর্থাৎ এই কমান্ডটা এইখানে কোনো কমান্ড নাই, এই ধরনের কোনো কমান্ড নাই। তো এই ধরনের যদি কোনো সময় কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনাকে কি 30 সেকেন্ড ওয়েট করতে হবে আর কি। সুতরাং কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা 30 সেকেন্ড ওয়েট করার পর কি আমরা এই রাউটারটা তারপর পুনরায় কাজ করতে পারবো আর কি। আমরা এখানে তাহলে দেখলাম কি যে এখান থেকে আমরা যখন এনাবেল কমান্ড দিলাম, অর্থাৎ এনাবেল করার কমান্ড দেওয়ার পর কি আসলো, রাউটার এখানে আসবে, দেখবেন হ্যাশ। তাহলে যখন আমরা এনাবেল করতেছি, এনাবেল থেকে যখন আমরা এনাবেল করার পর যে মোডটা আসলো সেটাকে বলা হচ্ছে কি প্রিভিলেজ মোড। আর যখন প্রত্যেকটা একটা মোড থেকে বেরোবো, অর্থাৎ প্রত্যেকটা মোড থেকে যখন আমরা বেরোবো তখন আমরা এক্সিট দিয়ে বেরোবো আর কি। আর যখন আমরা একদম অনেকগুলো মোডের আমরা ভিতরে ঢুকে গেছি তখন আমরা কি ইন বা কন্ট্রোল জেড দিয়ে আমরা বেরোতে পারি আর কি। আমরা দেখি আমাদের রাউটারটা আসছে কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটা আমাদের আবার পোমটা ফিরে আসছে আর কি। এখন এখানে আমরা কি দেবো, এনাবেল দেওয়ার পর দেখেন কি হচ্ছে, এখানে রাউটার হ্যাশ আসছে। তার মানে কি এটা হচ্ছে এখন কোথায় আছি, আমরা প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোডেও আমার কিছু কিছু কাজ প্রিভিলেজ মোডে করতে হয় আর কি। যেমন আমি এখানে কিছু লিখে দিই আর কি, যে আপনার এনাবেল মোড, ইউজার মোড কমান্ডগুলো, ইউজার মোড কমান্ড কী কী কাজ করে। অর্থাৎ আপনি প্রত্যেকটা ইউজার মোড, অর্থাৎ এখানে আপনি কি কমান্ড দিতে পারবেন, আপনি পিং দিতে পারবেন,
আপনি দিতে পারবেন এনাবেল, আপনি দিতে পারবেন এক্সিট, আপনি দিতে পারবেন ডিজেবল, আপনি দিতে পারবেন এরকম আর আমরা আরও কিছু কমান্ড এখানে দেখছিলাম আর কি। আমরা আরও কিছু কমান্ড দেখছিলাম, শো, আমরা এখানে লগ আউট, এই কমান্ডগুলো আমরা এখানে এই কমান্ডগুলো এখানে কি দিতে পারি আর কি। আচ্ছা, তাহলে আমরা এবার প্রিভিলেজ মোডে যাই। এটা আমাদের কি, এটা এখন প্রিভিলেজ মোড। এইখানে কি কমান্ড, এখানে যে সকল কমান্ডগুলো কাজ করে, আপনি কোশ্চেন চিহ্ন দিলে এখানে কোশ্চেন চিহ্ন দিচ্ছেন, দেখেন এখানে অনেক কমান্ড কাজ করে। তার ভিতর কনফিগার, কানেক্ট, কপি, আর ডিলিট, ডিসেবল, এনাবেল, ইরেজ, এক্সিট, লগ আউট, এমপিডিআর, অসংখ্য কমান্ড এখানে কাজ করবে আর কি। সিসকোর যত শো কমান্ড সবগুলো কাজ করে এখানে। তাহলে আমরা দেখি যে রাউটার প্রিভিলেজ মোডে কি কমান্ড কাজ করে। প্রিভিলেজ মোড কমান্ড, প্রিভিলেজ মোড কমান্ড এখানে কি কাজ করে, তখন কি এখানে আরও কাজ করবে যখন এনাবেল আসবেন, অর্থাৎ রাউটার, এখানে আপনি দেখবেন কনফিগার টার্মিনাল, এখানে এই ধরনের কমান্ড কাজ করে। শো, অল শো কমান্ড, যত শো কমান্ড আছে, অল শো কমান্ড, যত শো কমান্ড সব এখানে কাজ করবে। কপি কমান্ড, কপি, তারপরে পিং কমান্ড এখানে কাজ করে। তারপরে আপনার আমরা আরও কিছু কমান্ড এখানে দেখলাম আর কি, লগ আউট, এক্সিট, ইরেজ, ডিসেবল, রিলোড, শো, টেলনেট। তাহলে এখানে টেলনেট, তারপর রিলোড, তারপরে কি এখানে টেলনেট, রিলোড, এখানে এসএসএইচ, তারপরে আপনার শো, সেটআপ, রিলোড, পিং, এমপিডিআর, লগ আউট, এক্সিট, ইরেজ, অসংখ্য কমান্ড এখানে কাজ করে। ইরেজ, লগ আউট, এক্সিট, ইন্ট, এরকম অসংখ্য কমান্ড এখানে কাজ করে। অর্থাৎ আমরা কোশ্চেন চিহ্ন দিলে কি কমান্ড এখানে কাজ করবে সেগুলো আপনি দেখাবে আর কি। তাহলে এখানে, অর্থাৎ এখান থেকে এবার আমরা কোথায় যাব, এবার এখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে আমরা যাব কনফিগ, অর্থাৎ রাউটার গ্লোবাল কনফিগারেশন মোডে। এই গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে গেলে আমাদের কোন কমান্ডটা দিতে হবে, আমরা এখন কনফিগার, এখানে আমরা দেখব কি কনফিগার টার্মিনাল। যখন আমরা কনফিগার টার্মিনাল দিচ্ছি, এখন আমরা কোথায় আসছি, এখন আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে। তো গ্লোবাল কনফিগারেশন মোডে আবার কি কমান্ড এখানে কোশ্চেন দিয়ে আপনি দেখতে পাবেন কি কমান্ড এখানে কাজ করতেছে আর কি। এক্সেস লিস্ট, সিডিপি, ক্লক, ক্রিপ্টো, কনফিগ রেজিস্টার, এনাবেল, হোস্টনেম, এগুলো আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে কমান্ড। অর্থাৎ প্রিভিলেজ মোড, এখন যদি আমরা লিখি যে গ্লোবাল কনফিগারেশন কমান্ড, কি কমান্ড, কিছু কমান্ড, সব কমান্ড আমি লিখে দিচ্ছি আসলে তা না, কিছু কমান্ড আপনাদের যারা প্রথম দেখতেছেন তাদের জন্য আমরা লিখতেছি যে গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকতে গেলে আপনাকে কি করতে হবে, কনফিগার টার্মিনাল, তারপর কোথায় আসবেন, তখন রাউটার আসবে কনফিগ মোডে। এটাই হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড কমান্ড। এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব এনাবেল, তারপর দেখবেন আপনারা লাইন, কনসোল, জিরো পাসওয়ার্ড দেওয়ার জন্য আর কি দেখব আমরা, ইন্টারফেস
কনফিগার, তারপর আমরা দেখব হোস্ট নেম, তারপরে রাউটার কনফিগার, রাউটার, এরকম আরও কমান্ড এখানে আমরা কোশ্চেন চিহ্ন দেখতে পাচ্ছেন। কনফিগ রেজিস্টার, যেটা পাসওয়ার্ড রিসেট কনফিগার কমান্ড, এরকম আরও অনেক কমান্ড আমরা পাবো আর কি। এছাড়া আমরা দেখবো ইন্ড, এছাড়া এক্সিট, এই কমান্ডগুলো আমরা এখানে পাবো। আমরা দেখবো এক এক করে মোটামুটি আমরা যতটুকু সম্ভব আমরা এই কমান্ডগুলো আমরা দেখবো আর কি। এরপরে একটা মোড যেটা হচ্ছে আমাদের ইন্টারফেস কনফিগারেশন মোড, অর্থাৎ আমরা যখন প্রত্যেকটা ইন্টারফেসে ঢুকবো আর কি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট চ্যানেল 0/0 ইন্টারফেসে ঢুকবো, ফার্স্ট চ্যানেল 0/0 ঢুকবো, এখানে সিরিয়াল 0/0 ঢুকবো। প্রত্যেকটা ইন্টারফেসে যখন আমরা থাকবো তখন এই ধরনের মোড আপনি পাবেন, যেমন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। 0/0 কি 0/0 আমরা দেখতে জানি, বা রাউটার গায়ের সাথে লেখা থাকবে যে এই ইন্টারফেস না পাস 0/0। এছাড়া আমরা কমান্ড দিয়ে বুঝতে পারবো যে এখানে কি কি ইন্টারফেস আছে। যখন আপনি ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/0 দিচ্ছেন তখন কিন্তু এখানে ইফ মোডে আসছে আর কি, অর্থাৎ এখন কোথায় আছে, এখন আমরা ফার্স্ট চ্যানেল 0/0 মোডে আছে। এখানেও কিছু কমান্ড কাজ করবে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেস ফার্স্ট চ্যানেল 0/0 যখন দিচ্ছি তখন কি ইন্টারফেস মোডে আসছে। এছাড়া এখন তাহলে কি একটা মোড থেকে আরেকটা মোডে কমান্ড দিতে পারবে না, এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের এক্সিট করতে হবে। এক্সিট আমি বলছি কি প্রত্যেকটা কমান্ড বেরোনোর জন্য আপনার এক্সিট, বারবার বেরোনোর জন্য কি এক্সিট, অর্থাৎ আপনি এনাবেল দিলেন এক্সিট হলেন, আবার কি কনফিগার টার্মিনাল দিলেন এক্সিট, বেরোনোর জন্য এক্সিট, সব জায়গায় এখানে কি এক্সিট ব্যবহার করতে হবে আর কি। আর যদি আপনি অনেক দূরে থাকেন, অর্থাৎ আমি যদি থাকি ইন্টারফেস মোডে থাকি, আমি যদি ইউজার মোডে ফিরে দিতে চাই তাহলে আমি কি দেবো, ইন কমান্ড দেবো। তাহলে ইন কমান্ড দেওয়ার পর ইন্টার দেওয়ার পর আপনি কিন্তু সেই প্রিভিলেজ মোডে চলে গেছেন আর কি। আপনার নতুবার মধ্যে কি করতে হচ্ছে, দুইবার আমাদের এক্সিট প্রেস করতে হতো, অর্থাৎ ফার্স্ট এক্সিটে আমি কোথায় আসতাম, গ্লোবাল কনফিগারেশন মোডে, সেকেন্ড এক্সিটে আমি কোথায় আসতাম, রাউটার প্রিভিলেজ মোডে আর কি। এরপর যদি আমি এক্সিট দিই তাহলে কিন্তু আমি একদম বের হয়ে যাবে রাউটার, অর্থাৎ আমি আবার ঢুকি নাভেল। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে আমরা এনাবেলের শর্ট ফর্ম এনা ইউজ করতে পারি আর কি, কনফিগার টার্মিনাল। যারা মোটামুটি ট্যাব যারা অনেকে লিনাক্স ইউজ করেন বা অনেকে মোটামুটি কাজ করতে পারেন অন্য কোনো ভিন্ন রাউটার, তারা অনেকে জানেন যে ট্যাব দিলে রাউটারে ফুল কমান্ডটা লিখতে হয় না, তারা আপনি ভুলে গেছেন আর কি। কনফিগার টার্মিনাল ট্যাব দিলে চলে আসবে আর কি, কনফিগার টার্মিনাল কনফিগ মোডে আর কি। এছাড়া আমরা করতে পারি আরেকটা মোড আমাদের দেখা বাকি আছে, সেটা হচ্ছে কি রাউটিং প্রোটোকল কনফিগার মোড। অর্থাৎ আমি যদি রাউটার প্রোটোকল কনফিগার করি, অর্থাৎ হলো রাউটার ওএসপিএফ, এখানে দেখতে পাচ্ছেন যে রাউটার কোন মোডে এখন আছে। যখন রাউটার ওএসপিএফ কমান্ড দিচ্ছে, অর্থাৎ ওএসপিএফ একটি রাউটিং প্রোটোকল, যখন এটা কমান্ড দিচ্ছি তখন কিন্তু রাউটার কনফিগ রাউটার আছে, রাউটিং প্রোটোকল কনফিগারেশন মোড আছে। এখন দেখতে পাচ্ছি রাউটিং হবে না, এটা হবে রাউটার। ওকে, তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পারছি যে রাউটার বিভিন্ন মোডগুলো আর কি। এখন আমরা বেরোবার জন্য কি এক্সিট অথবা কন্ট্রোল জেড দিয়ে আপনি বেরোতে পারেন। আমরা রাউটার বিভিন্ন মোডগুলো দেখলাম, এখন আমরা কি দেখবো, রাউটার কীভাবে হোস্ট নেম চেঞ্জ করে, এই জিনিসগুলো আমি লিখে দিই এখানে। রাউটার হোস্ট নেম চেঞ্জ, রাউটার হোস্ট নেম চেঞ্জ কীভাবে করবেন, রাউটার হোস্ট নেম দেওয়ার জন্য আপনার আমি বলছি কি এর আগে যত কনফিগারেশন আছে সব কোথায় দিতে হবে, সব কিন্তু দিতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে। অর্থাৎ আমি রাউটারে কোথায় আসলাম, এনাবেল, এখানে দেখেন এখানে রাউটারটা কি, রাউটার হচ্ছে এটার হোস্ট নেম, অর্থাৎ আপনি যখন এই রাউটারে লগ ইন করতেছেন সেখানেও কি রাউটার, এটাতে যখন লগ ইন করতেছেন সেখানেও কিন্তু রাউটার, এখন এটাতে যখন লগ ইন করতেছেন সেখানেও কিন্তু রাউটার। আসলে দেখে রাউটারে এই ফোম দেখে কিন্তু বুঝতে পারতেছে না যে কোনটা আমার ঢাকা রাউটার, কোনটা আমার বগুড়া রাউটার এবং কোনটা আমার রাজশাহী রাউটার। আমি যখন প্রত্যেকটা রাউটারে কোনো একটা হোস্ট নেম সেট করবো তখন কিন্তু আমি দেখলে বুঝতে পারবো যে এখন আমি ঢাকা রাউটারে আছি, এখন আমি বগুড়া রাউটারে আছি, এখন আমি রাজশাহী রাউটারে আছি আর কি। তাহলে আমরা রাউটারের হোস্ট নেমটা চেঞ্জ করি, কনফিগার কোথায় যেতে হবে, কনফিগার টার্মিনাল। ওকে,
এবার হোস্ট নেম কমান্ড, হোস্ট নেম কি রাউটার দেবো, বগুড়া, যেহেতু আমাদের এটা হোস্ট নেম আমরা সেট করছি, সরি ঢাকা, তাহলে এখানে আমরা ঢাকা লিখে দিয়েছে কে ঢাকা। ওকে, তাহলে হোস্ট নেম কমান্ড এটা আমরা আপনাদের নোটের জন্য নোট করে রেখে দিই যে রাউটার হোস্ট নেম কীভাবে করবে, হোস্ট নেম ঢাকা। এখানে ঢাকার জন্য আসার আগে কিন্তু আমাকে রাউটার, এখানে কিন্তু আমার কনফিগ টার্মিনালের মাধ্যমে আমি কিন্তু আগে এখানে আসছি, তারপর আমি কিন্তু হোস্ট নেমটা আমি চেঞ্জ করছি আর কি। অর্থাৎ একবারে আমি হোস্ট নেমটা চেঞ্জ করতে পারবো না। ফার্স্টে আমার ছিল রাউটার গ্রেটার দেন, তারপর কি এনাবেল, তারপর আমি কোথায় আসলাম, তারপর আমি কনফিগ টার্মিনালে আসলাম, তারপর হচ্ছে আমি হোস্ট নেম ঢাকা। এখানে তো এখন বের হওয়ার জন্য কি, যখন হোস্ট নেম দিয়েছেন তখন কিন্তু আসলে হোস্ট নেমটা চেঞ্জ হয়ে কি আছে, ঢাকা হয়ে গেছে আর কি। এখন আপনি কি করবেন, ইন দিলে আপনি এখন কিন্তু হোস্ট নেমটা কি ঢাকা হয়ে গেছে আর কি। কীভাবে আমরা প্রত্যেকটা রাউটারে আমরা কনফিগার করবো, যাই হোক এই রাউটার আর কিছু কনফিগারেশন আছে, এটা আমরা করে আসি। কীভাবে রাউটারের পাসওয়ার্ডগুলো সেট করে, প্রত্যেকটা পাসওয়ার্ডগুলো আমরা দেখব। রাউটার প্রথমে কি কনসোল পাসওয়ার্ড, সেটিং কনসোল কনসোল পাসওয়ার্ড সেটিং এর জন্য আপনাকে কি করতে হবে, আমাকে কনফিগার টার্মিনাল, যখন আপনি কনফিগার টার্মিনাল দেখবেন তখন তো আপনি জানেন যে আমরা কি কনফিগ মোডে চলে যাই। তো আমার কি করতে হবে, লাইন কনসোল 0, লাইন কনসোল 0 মানে কি, মানে আপনার এই কমান্ডটা হচ্ছে লাইন আর এখানে কনসোল, অর্থাৎ আমরা কনসোল পোর্টটা কনফিগার করব। এখন যেহেতু কনসোল পোর্ট আমাদের কয়টা আছে, আমাদের রাউটার কনসোল পোর্ট একটা আছে, এই জন্য আমরা লাইন কনসোল 0। আর যদি একাধিক কনসোল পোর্ট থাকে তাহলে আমরা লিখতাম লাইন কনসোল 0 স্পেস 1, অথবা যদি আমরা স্পেসিফিক 1 নম্বর কনসোলটাতে আমরা কনফিগার করতাম তাহলে লিখতাম লাইন কনসোল 1 আর কি। যেহেতু এই রাউটারতে কনসোল পোর্ট একটাই আছে সেখানে আমরা লাইন কনসোল 0 কি হবে, আমরা কনফিগার করি লাইন কনসোল 0। যখন দিচ্ছেন তখন কিন্তু যখন লাইন, এটাও কিন্তু একটা মোড, এটা হচ্ছে কনসোল, অর্থাৎ আমরা যেমন টেলনেট কনফিগার করবো এইভাবে দেখবেন লাইন আসছে, কনসোল যখন আমরা পাসওয়ার্ড কনফিগার তখন এরকম লাইন আসছে। এখন আমরা কনসোল পাসওয়ার্ড সেটিং মোডে আছে। এবার কি দেবো, পাসওয়ার্ড, তারপর আপনি দিলেন সিএসএল, পাসওয়ার্ড দিলেন সিএসএল। আচ্ছা, এরপর দিতে হবে লগ ইন, অর্থাৎ আমরা সিস্টেমটা লগ ইন করার জন্য পাসওয়ার্ডটা দিচ্ছি আর কি। তাহলে এই এতটুকু আমার কনফিগারেশন। এরপর ইন, এতটুকু আমরা কনফিগার করতে পারি আমাদের নোটের জন্য। লগ ইন করার পর তখন কি হবে, তখন আমরা ইন দিয়ে বেরিয়ে আসি, ইন্ড, এরপর কি এক্সিট। আচ্ছা, কনসোল পাসওয়ার্ডটা কোথায় কাজ করবে, অর্থাৎ রাউটারে ঢোকার জন্য প্রাইমারি যে পাসওয়ার্ডটা হবে সেটাই কনসোল পাসওয়ার্ড। অর্থাৎ আমরা রাউটার থেকে এখন এক্সিট করছি, এখন যদি আমরা এখানে ইন্টারফেস করি তখন এখানে দেখতে পাচ্ছেন যে কি রাউটারের এখন পাসওয়ার্ডস আছে। এখানে এই পাসওয়ার্ডটা কি, এই পাসওয়ার্ডটা হচ্ছে কনসোল পাসওয়ার্ড। আমরা লিখি সিএসএল, এখানে কিন্তু পাসওয়ার্ড উঠবে না বা দেখাও যাবে না। সিএসএল লেখার পর এখন দেখুন ঢাকা আসছে, বোঝা গেছে তাহলে যে এখানে কনসোল পাসওয়ার্ডটা, অর্থাৎ রাউটারে ঢুকতে গেলে, রাউটার পোর্টে ঢুকতে গেলে ফিজিক্যালি যে পাসওয়ার্ডটা লাগবে সেটাই হচ্ছে কনসোল পাসওয়ার্ড। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে এনাবেল পাসওয়ার্ড দিতে হয়। আমরা কনসোল পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যখন প্রেস করছি তখন আমাদের সিএসএল, ওকে। এবার আমরা কি এনাবেল পাসওয়ার্ডের জন্য আমরা কোথায়, কনফিগার টার্মিনাল, এনাবেল পাসওয়ার্ড সিএসএল 1 2 3। এবার আমরা ইন্ড এক্সিট করি, এরপর এক্সিট। অর্থাৎ এখন আমাদের প্রথম যে পাসওয়ার্ডটা লাগবে সেটা কি সিএসএল, তারপর যে পাসওয়ার্ডটা সেটা এনাবেল মোডে। অর্থাৎ একটু আগে আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু এনাবেল মোডে কোনো পাসওয়ার্ড চাই নাই, কারণ তখন এনাবেল পাসওয়ার্ডটি সেট করা ছিল না। এখন এনাবেল মোডে পাসওয়ার্ড আছে এবং কি পাসওয়ার্ড হবে সিএসএল 1 2 3। এখন দেখতে পাচ্ছেন যে এখন সিএসএল 1 2 3 দেওয়ার পরে কি পাসওয়ার্ডটা লগ ইন হচ্ছে। এবং এটা আমরা কি শো রানিং কনফিগ এই কমান্ডে আমরা দেখতে পাই যে এনাবেল পাসওয়ার্ডটার মধ্যে কি আছে, এনাবেল পাসওয়ার্ড
CSL123 হোস্ট নেম কি আছে ঢাকা। এছাড়াও আছে কি পাকিস্তানের ইন্টারফেস 0/0 তে কি আছে কোনো আইপি আমরা জানি এখন বসানো নাই, আর পাকিস্তানের 0/1 কোনো আইপি বসানো নাই। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন কনসোল 0 অর্থাৎ কনসোল পাসওয়ার্ডটা দিয়ে আছে কি কনসোল পাসওয়ার্ড CSL। তাহলে এটা আমরা শো কমান্ডের মাধ্যমে দেখতে পারি আর কি। তাহলে আমরা কি করলাম, আমাদের হচ্ছে enable পাসওয়ার্ড সেটিং enable পাসওয়ার্ড কিভাবে আমরা জানি। ফার্স্ট আমরা কোথায় গেছিলাম, ফার্স্ট আমরা enable কমান্ড দিছিলাম, এরপর কি কনফিগার টার্মিনাল, তারপর enable পাসওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা enable পাসওয়ার্ড, তারপরে কি আসলো, তারপর আমাদের কনফিগার টার্মিনাল, তারপরে enable পাসওয়ার্ড CSL123, এবার এন্ড। তাহলে দেখেন এখন কনফিগার টার্মিনাল, তারপর enable পাসওয়ার্ড, তারপর কি, তারপরে এন্ড, দেন টেস্ট। তাহলে আমরা তাহলে প্রথম যে পাসওয়ার্ড, তাহলে আমি এখানে একটু শর্ট করে নোট লিখি আর কি, নোটটা আমার যত উপরে লেখা উচিত আর কি, যে ফার্স্ট পাসওয়ার্ড এটার নাম কি enable পাসওয়ার্ড। সেকেন্ড পাসওয়ার্ড যেটা সেটা কি, সেটা হচ্ছে কনসোল পাসওয়ার্ড, সরি ফার্স্ট পাসওয়ার্ড হচ্ছে আমাদের কনসোল পাসওয়ার্ড, সেকেন্ড পাসওয়ার্ড হচ্ছে enable পাসওয়ার্ড। থার্ড পাসওয়ার্ড যেটা লাগবে, থার্ড পাসওয়ার্ড সেটা হচ্ছে enable সিক্রেট পাসওয়ার্ড। কারণ enable সিক্রেট পাসওয়ার্ড আমরা কিন্তু এখনো কি সেট করিনি আর কি। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে বেরোই আমরা দেখছি শো রানিং কনফিগ দিলে কি হবে, শো রানিং কনফিগ দিয়ে enable পাসওয়ার্ড কি CSL123, এবং এখানে কি, এখানে আপনার রাউটারে কনসোল পাসওয়ার্ড কি কনসোল পাসওয়ার্ড CSL। এবার আমরা enable পাসওয়ার্ডটা সেট করব আর কি। কিভাবে করব, কনফিগার টার্মিনাল, enable পাসওয়ার্ড আমরা CSL123 দিচ্ছি, এটা enable পাসওয়ার্ড। কিন্তু enable সিক্রেট যখন আমরা ইউজ করব তখন দিব enable সিক্রেট CSL। অর্থাৎ আমাদের enable সিক্রেটের পাসওয়ার্ড হচ্ছে CSL। তাহলে আমরা এখন দেখব কি, আমরা এক্সিট করে আমরা দেখি পাসওয়ার্ডটা সেট হয়েছে কিনা, শো রানিং কনফিগ। এখন একটু আগে আমরা দেখলাম কি enable পাসওয়ার্ড ছিল কি CSL123, আর এটা যেহেতু enable কি সিক্রেট, এই enable সিক্রেট এই পর্যন্ত হচ্ছে কমান্ড, enable সিক্রেট কি enable সিক্রেট এই পর্যন্ত কমান্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা কি সিক্রেট হবে এবং এটা এনক্রিপ্টেড ফরম্যাটে হবে। যেহেতু আপনার কি দেখতে পাচ্ছেন যে CSL, এখন আমরা এখানে যখন আমরা শো রানিং কনফিগ দেখলাম, শো রানিং কনফিগ দেখার পরে এই পাসওয়ার্ড কি পাসওয়ার্ড টাইপস 5 আমরা জানি অনেক ধরনের টাইপস আছে, 5 আছে 7 আছে। এই পাসওয়ার্ডটা কি আপনার এটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড, এবং এটা আসলে এটা এনক্রিপ্টেড অর্থাৎ হিউম্যান রিডেবল না। এটাকে যখন আপনি ডিক্রিপ্টেড করবেন তখন সেটাকে আসলে ভিতরে আপনি পাবেন যে CSL। অর্থাৎ আমরা এখন টেস্ট করবো কীভাবে লগ ইন করে, এটা আমরা লগ ইন করে টেস্ট করি। ফার্স্ট এক্সিট করি, তারপর কি এর মধ্যে যে পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ড কি, এর মধ্যে যে পাসওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে শুধু CSL দেওয়ার পর কি আমাদের ইউজার মোড আসলে এবার কি লিখলাম enable পাসওয়ার্ড দেওয়ার পর কোন পাসওয়ার্ডটা দিব, এখন আমরা দিব CSL123। যখন আমি এন্টার দিলাম এখান থেকে কিন্তু আরেকটা পাসওয়ার্ড চাইছে, অর্থাৎ অনেক সময় ভুল বশতেও চাইতে পারে। আর যদি আপনি enable সিক্রেট enable করে রাখেন তাহলে কিন্তু সেকেন্ড যে পাসওয়ার্ডটা চাবে, অর্থাৎ enable মোডে যে সেকেন্ড পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা কি, এই পাসওয়ার্ডটা হচ্ছে enable সিক্রেট। তাহলে এখানে কি দেব CSL। যখন আমি দিচ্ছি তখন কিন্তু আমার এখানে এটা আমার ফর্মটা আসছে আর কি। তাহলে enable সিক্রেট, আচ্ছা enable সিক্রেট, এবার কি enable সিক্রেট পাসওয়ার্ড,
এনাবল সিক্রেট পাসওয়ার্ড কীভাবে দেবেন, এটা জাস্ট কনফিগারেশন মোডে যাবেন, সিমিলার এখান থেকে এটা কপি নিয়ে আসি, এনাবল সিক্রেট সিএসএল এবং পাসওয়ার্ডগুলো আপনি দেখবেন কিভাবে, পাসওয়ার্ডগুলো আমরা দেখার সময় এই কমান্ডটা দিতে পারি, শো রানিং কনফিগারেশন। তাহলে আমরা দেখলাম কি 3 ধরনের পাসওয়ার্ড আমরা দেখলাম। এখন আরেকটা পাসওয়ার্ড কি টেলনেট পাসওয়ার্ড। টেলনেট পাসওয়ার্ড আমরা এখন দেখবো এবং টেস্ট আমরা পরে করবো আর কি, দেখবো যে টেলনেটে কীভাবে আপনার পাসওয়ার্ড দেওয়া যায় আর কি। এখন আমার টেলনেট পাসওয়ার্ডটা আমরা দেখি, অর্থাৎ এই রাউটার টেলনেট কি কাজে লাগে, টেলনেট কাজে লাগবে হচ্ছে রিমোটলি রাউটার কনফিগার করার জন্য আর কি। অর্থাৎ এই রাউটার আপনি পিসি থেকে রাউটারটা আপনি কীভাবে কনফিগার করবেন। এছাড়াও মনে করতে পারেন একটা এই রাউটারটা আপনার রাজশাহী আছে, আপনি আছেন কোথায়, ঢাকায়, তো ঢাকা থেকে কীভাবে রাজশাহী রাউটারে ঢুকে আপনি পাসওয়ার্ড কনফিগার করবেন। তো আমরা যখন রিমোটলি ঢুকবো তখন টেলনেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঢুকবো আর কি। এই টেলনেট অ্যাপ্লিকেশন যখন কনফিগার করবেন তখন টেলনেট পাসওয়ার্ডটা কনফিগার করতে হবে। আমরা কনফিগার করি, এটার জন্য আমাকে সে প্রিভিলেজ মোডে যাইতে হবে, কনফিগার টার্মিনাল, আচ্ছা লাইন VTY 0, এখানে স্পেস পোর্ট, আচ্ছা পাসওয়ার্ড টেলনেট 1 2 3, এটা আমার পাসওয়ার্ড ব্যবহার করলাম, লগ ইন। এখানে দেখেন এরপর কি এন্ড, এখানে দেখেন এখানে আমরা কি করছি, এখানে আমরা লাইন VTY মানে লাইন ভার্চুয়াল টার্মিনাল 0 থেকে 4, অর্থাৎ 4টা ভার্চুয়াল টার্মিনাল আমরা এনাবেল করলাম। আমরা অনেক ভার্চুয়াল টার্মিনাল আমাদের এই রাউটারে এনাবেল করা যায়, এটা যেহেতু আপনার প্যাকেট টেস্টার এখানে বেশি ভার্চুয়াল টার্মিনাল রান করা যায় না, কিন্তু অরিজিনাল ফিজিক্যাল যে রাউটারগুলো সেখানে আপনার বাই ডিফল্ট প্রথমে 4টা তারপর 15টা, এবারে এরকম সর্বোচ্চ আপনি 700-800 পর্যন্ত ভার্চুয়াল টার্মিনাল আপনি অ্যাক্সেস দিতে পারেন আর কি। আমরা এখানে 0 থেকে 4, অর্থাৎ 0 থেকে টোটাল 5টা ভার্চুয়াল টার্মিনাল আমরা এখানে এনাবেল করলাম, অর্থাৎ এখানে 5 জন ইউজার এট এ টাইমে লগ ইন করতে পারবে এবং পাসওয়ার্ড তাদের কি হবে, 5 জন ইউজার তারা কি টেলনেট 1 2 3 মাধ্যমে তারা লগ ইন করতে পারবে আর কি। অর্থাৎ আমরা এখানে এটা নোট ডাউন লিখি যে কনফিগার টেলনেট পাসওয়ার্ড, কনফিগার টেলনেট পাসওয়ার্ড এইভাবে করব। একই সব কিছুই আমাদের সেই কনফিগারেশন মোডে আমাদের করতে হবে আর কি। আমরা এখানে অর্থাৎ আপনাদের লাইন VTY টেলনেট পাসওয়ার্ড লগ ইন, তারপর ইন্ড দেখবো কিভাবে, দেখবো যখন আমরা শো রানিং কনফিগারেশন দেখবেন তখন দিয়ে আপনি দেখতে পারবেন যে টেলনেট পাসওয়ার্ডটা কি আছে আর কি। অর্থাৎ আমরা শো রানিং কনফিগ একদম লাস্টে আপনারা দেখতে পারবেন যে পাসওয়ার্ডটা কি VTY 0 থেকে 4, পাসওয়ার্ড টেলনেট 1 2 3 লগ ইন। এখানে 5টা কনসোল আমি লগ ইন করছি। আমি যদি আরও কোনো কারণে আপনাদের টেলনেট সেশন আরও দরকার হয় তাহলে আমরা আরও কনফিগার করতে পারি, কনফিগার টার্মিনাল লাইন VTY, অর্থাৎ আমরা 0 থেকে 4 পর্যন্ত আমরা ইউজ করছি। আমরা এখন 5 থেকে আমি সাপোজ আপনি যদি দেন যে 5 থেকে কতগুলো হবে আর কি, 5 থেকে, অর্থাৎ দেখেন এখানে কিন্তু শো করতেছে টোটাল 15টা, তো এখানে এই প্যাকেট ট্রেসারে 15টা টেলনেট সাপোর্ট করে আর কি। আর আপনি চাইলে বাস্তব রাউটার ফিজিক্যাল রাউটারে অনেক টেলনেট সেশন আপনি করতে পারেন। তাহলে 5 থেকে 15, আমরা 1 থেকে 4 পর্যন্ত ইউজ হচ্ছে, অর্থাৎ 5 থেকে 15। এদের জন্য পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড ধরেন কি আপনার হলেন CSL @1 2 3, ওকে। আপনি যখন CSL @1 2 3 দিচ্ছেন তখন কি লগ ইন, যেহেতু আমরা বলছি যে আমরা যেগুলো রাউটার লগ ইনের জন্য আমরা যে সকল পাসওয়ার্ড দেবো সেক্ষেত্রে লগ ইনে দিতে হবে আমাকে। এরপর শো রানিং কনফিগ যখন দিবেন তখন কিন্তু দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 4টা টার্মিনালের জন্য বা প্রথম 4টা টেলনেট সেশনের জন্য আমাদের প্রথম 5টা, তাহলে কি আমি পাসওয়ার্ড কি ব্যবহার করতেছে, প্রথম 5 জন ইউজার ইউজ করবে টেলনেট 1 2 3। পরবর্তীতে যখন টেলনেট অর্থাৎ 5 জন ইউজার পারো যখন আপনার 6 জন থেকে, অর্থাৎ এই 6 থেকে 15 জন ইউজার, তখন তারা ইউজ করবে কিন্তু CSL @1 2 3। এরকম অরিজিনাল রাউটার ফিজিক্যাল রাউটারে আমরা চাইলে আরও টেলনেট
পাসওয়ার্ড আমরা বা টেলনেট সেশন আমরা ক্রিয়েট করতে পারি আর কি। এগুলো আমরা টেস্ট করতে পারি কিভাবে, যেহেতু আমরা আগে দেখলাম যে রাউটার ফিজিক্যালি ঢোকার জন্য প্রথমে এনাবেল, তারপর প্রথমে কনসোল, তারপর এনাবেল সিক্রেট আমরা টেস্ট করলাম, কিন্তু টেলনেটে এভাবে টেস্ট করার কোনো ওয়ে নাই। কিন্তু আমরা যখন এই ইন্টারফেসের কোনো কনফিগারেশন করব বা ইন্টারফেসে যখন আমরা কোনো আইপি বসাবো, তখন এই রাউটার এই পিসি থেকে বা এই নেটওয়ার্কের যে কোনো একটা পিসি থেকে যদি আমার এখানে ফার্স্টে আমরা পিং করে দেখবো কোনো অ্যাক্সেস পাই কিনা, যদি আমরা পিং করে কোনো অ্যাক্সেস পাই তাহলে কিন্তু আমরা ইজিলি ওই পিসিতে আমরা টেলনেট করার জন্য আমরা টেস্ট করতে পারি আর কি। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই। এখন আমরা পিসির কনফিগারেশনে আমরা চলে যাই আর কি, রাউটার কনফিগারে চলে যাই আর কি। এখন আমাদের মূলত পাসওয়ার্ডগুলো আমরা শেষ করলাম। এরপর আমাদের ক্লক সেটটা আমরা কিভাবে করতে পারি এখন দেখেন। রাউটার ক্লক সেটিং, শো ক্লক যখন আমরা কমান্ডটা দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ডিফল্ট ক্লক দেখায় শো করতেছে। এটা কত সালে? 1993 সালে ক্লকটা সেট করছে। আপনারা দেখবেন ম্যাক্সিমাম রাউটারের ক্ষেত্রে নতুন এবং পুরাতন আপনার যেগুলো কোনো ক্লক সেট করা হয়নি সেই সকল রাউটারগুলো সাধারণত 1993 সালের ক্লকগুলো পাওয়া যায় আর কি। আমরা এখানে কি করব, আমরা এখানে ক্লকটা সেট করব, নতুন করে আমরা ক্লক সেট করব। কারণ আমরা সবাই জানেন যে রাউটারটা সবসময় ক্লকটা আপডেট রাখতে হয় বা রাখা ভালো। এখন আমরা ক্লক সেট করব। ক্লক সেট করতে গেলে আমাদের ফার্স্টে লিখতে হবে ক্লক, এরপর আমার কোশ্চেন চিহ্ন দেবো ক্লক, এরপর কোন কমান্ডটা কাজ করে সেট, এরপর আমরা কোশ্চেন চিহ্ন দেবো কি ফরম্যাটে থাকবে। এটা আমার যেহেতু আছে প্রথমে আওয়ার ফরম্যাটে, তারপর মিনিট ফরম্যাটে, তারপর সেকেন্ড ফরম্যাটে। আমাদের লোকাল টাইম অনুযায়ী আমরা এখানে টাইম একটা দিতে পারি আর কি, যে আমরা 3টা বেজে এখানে। এরপর কি কমান্ড, এরপরে ডেট অথবা মান্থ যে কোনো একটা আপনি দিতে পারেন। যদি আমরা মান্থ দিই তাহলে এটা সেপ্টেম্বর মাস, তাহলে সেপ্টেম্বর। এবার কোশ্চেন দেন কত তারিখ, আপনি আপনার মতো একটা ডেট দিতে পারেন। এবার কোশ্চেন দেন কত সাল, 13 সাল। ওকে, তাহলে এখন দেখেন আমি আমার এই ক্লক ডেটটা কীভাবে সেট করলাম। ক্লক সেট দিয়ে তারপর আপনার আওয়ার, মিনিট, সেকেন্ড, আপনার মান্থের নাম এবং এটা কত তারিখ এবং এটা হচ্ছে কত সাল। আমরা এটা কপি করতে পারি, কপি করে আমরা ক্লক সেটিং এটা করতে পারি। এরপর যখন আমরা দেখব তখন কি শো ক্লক দিলে শো ক্লক দিলে আপনার এখন কিন্তু কারেন্ট টাইম দেখাচ্ছে আর কি। এই কমান্ডটা আমরা এতক্ষণ আবার দেখলাম আর কি, যে শো ক্লক দিয়ে আপনাকে হবে। তাহলে আমরা দেখলাম যে মোটামুটি আমাদের কনফিগারেশনে যে আমরা যে জিনিসগুলো নিয়ে আমরা তখন করতেছি আর কি, যে আইপি কনফিগার, ক্লক সেটিং, এরপর রাউটার ব্যানার, লিঙ্ক ডিসক্রিপশন, এটা আমরা আমাদের এই টপিক্সের সেকেন্ড পার্টের মধ্যে দেখবো, যে লিঙ্ক ডিসক্রিপশন, ইন্টারফেস কনফিগার, আইপি কনফিগার। এখন আমরা এই জিনিসটা আমরা দেখবো আর কি, যে রাউটার ক্লক সেটিং, এরপর রাউটার এটা কনফিগারেশন। এইখানে আমরা ফার্স্ট পার্টে এটা আমরা দেখবো, কারণ আমাদের ভিডিওটার সাইজটা অনেক বড় হয়ে যাবে আর কি ডিটেলসটা করতে গেলে। এটা আমরা 2 পার্টে দেখবো আর কি। ওকে, এখন আমরা তাহলে কি এতক্ষণ আমরা যে কনফিগারেশনগুলো করলাম আর কি, এই কনফিগারেশনগুলো আমরা এখন কীভাবে দেখব। CSL enable 1 2 3 CSL। আচ্ছা, তাহলে কি শো রানিং কনফিগ দিলে কি দেখাবে? শো রানিং কনফিগ দিলে হোস্ট নেম দেখাবে, এখানে দিতে পাচ্ছেন কি সিক্রেট পাসওয়ার্ড, এটা এনাবল পাসওয়ার্ড, এটা অবশ্য ডিক্রিপ্টেড ফরম্যাটে। এছাড়া কি আছে, এছাড়া আমরা যেহেতু কোনো আইপি কনফিগার করি না, সুতরাং কোনো আইপি আমাদের কোনো কনফিগারেশন নাই, কোনো আইপি অ্যাড্রেস নাই। আমরা এটা নেক্সট লেসনে আমরা দেখবো আর কি। আর এখানে কি আছে, লাইন কনসোল 0 মানে কনসোল পোর্টের পাসওয়ার্ড, এখানে আমাদের টেলনেটের পাসওয়ার্ড এবং এটা বিটের পাসওয়ার্ড। ওকে, এখন আমরা জানি যে এই রাউটারের সেভ কনফিগারেশন থাকে কোথায়? এটা হচ্ছে কনফিগারেশন, সেভ অ্যান্ড রিস্টোর। সেভ অ্যান্ড রিস্টোর পিসির মতো রাউটারে একটা কি হার্ড ডিস্ক আছে, সেভ কনফিগারেশন ফাইল থাকে। এর পিসি রাউটারে যে ধরনের মেমোরি বা ইউজ করতে হচ্ছে, একটাকে বলা হয় কি র্যাম, এটাকে বলা হয় ভির্যাম। ভির্যাম বলতে বলা হয় কি ভোলাটাইল
মেমোরি মেমোরি ওকে। আর একটাকে বলা হয় এনভিরাম এনভিরাম এখানে বলা হয় নন ভোলাটাইল ভিরাম, র্যামটাকে বলা হচ্ছে ভিরাম, এটাকে বলা হচ্ছে নন ভোলাটাইল টাইল। এটা হচ্ছে টেম্পোরারি, এই মেমোরিটা কি টেম্পোরারি, মানে যদি আপনি সিস্টেমের কোনো কারণে সিস্টেম রিস্টার্ট নেয়, যদি কোনো কারণে আপনার রিবুট নেয় বা পাওয়ার অফ হয়, তাহলে কিন্তু এই র্যামের ভিতর যেই সব ইনফরমেশন থাকে সেগুলো কিন্তু থাকে না আর কি। অর্থাৎ আমাদের পিসি যেরকম মেমোরি আছে এখানে ওই মেমোরি হিসেবে কাজ করে। এনভিরাম হচ্ছে আমাদের হার্ড ডিস্কের মতো কাজ করে, অর্থাৎ এটা নন ভোলাটাইল মেমোরি, যেটা যদি পাওয়ার কোনো কারণে ডাউন হয়ে যায় বা পাওয়ার কোনো কারণে অফ হয়ে যায় তাহলে কিন্তু এটা মেমোরিটাকে কন্টিনিউ মেমোরিটা কিন্তু এর যাবতীয় স্টেপ কনফিগারেশনে মেমোরিটা থাকবে আর কি। আচ্ছা এটাকে এটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ। এখন আমরা দেখব যে এই কোথায় কি ধরনের কনফিগারেশন আমরা রাউটারের ভিতর দেখব যে শো রান, এই শো রানিং কনফিগারেশন থাকে হচ্ছে কোথায়, এই এনভিরামের ভিতর থাকে। কোথায় থাকে, এই শো রানিং কনফিগারেশন র্যামের ভিতর থাকে হচ্ছে আপনার রানিং কনফিগারেশন আর এনভিরামের ভিতর থাকে হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন অথবা সেভ কনফিগারেশন থাকে সেভ। তাহলে আমরা দেখব কিভাবে, এটা আমরা দেখতে পারি যে আমরা শো রানিং কনফিগারেশন দিয়ে দেখতে পারি যে এর মধ্যে কি কি কনফিগারেশন আছে। আর আমরা দেখতে পারি কি শো স্টার্ট আপ কনফিগারেশন। এখন কিন্তু আমরা কিন্তু এর আগে কোনো সেভ করি নাই আর কি, আপনারা দেখছেন যে এর আগে আমরা কোনো কিছু সেভ করি নাই, অর্থাৎ আমাদেরকে এনভিরামের ভিতর রাউটারের পার্মানেন্ট স্টোরেজের ভিতর কিছু নাই আর কি। শো স্টার্ট কনফিগ, এখানে কিন্তু স্টার্ট আপ কনফিগ ইজ নট প্রেজেন্ট, অর্থাৎ যদি কোনো কারণে আমার সিস্টেমটা রিবুট নেই তাহলে কিন্তু আমার সমস্ত এতক্ষণ যে কাজগুলো করলাম সমস্ত কাজই বৃথা আর কি, অর্থাৎ কোনো কিছু সেভ থাকবে না আর কি। আমরা যদি এটা সাপোজ এখানে আমরা হোস্ট নেম বসাইছি কি বগুড়া, আমরা যদি কোনো কারণে এটা রিলোড দিই অর্থাৎ রাউটারটার দেখবো যে আমরা কি এই বগুড়াটা না বা আমরা যে ক্লকটা সেট করছি সেটাও কিন্তু এখানে আমরা পাবো না, অর্থাৎ এখানে সিস্টেমটা কি হবে, তার কোনো কিছু আমরা সেভ করি নাই, সুতরাং আমরা পাবো না আর কি। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার সেই ফ্রেশ রাউটার আসছে, নো দিলে শো রান দেখার কিছু নাই আর কি। তো আমরা অবশ্যই চাবো যে আমাদের রাউটারের যাবতীয় কনফিগারেশন সব সেভ করে রাখতে। হ্যাঁ, আমরা সেভ করবো কিভাবে, আমরা সেভ অনেকগুলো ওয়েতে করতে পারি। প্রথম কি করতে পারি, কপি রানিং কনফিগারেশন স্টার্ট আপ কনফিগ। আমি এখানে কি বলছি, এখানে বলছি রানিং কনফিগারেশন র্যাম, আর এখানে কি বলা হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন, এটা হচ্ছে বলা হচ্ছে এনভিরাম। তো যখন আপনি কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ বলা হচ্ছে তখন মানে কি এই রানিং কনফিগের যাবতীয় কনফিগারেশনটা কোথায় যে সেভ হচ্ছে স্টার্ট আপ কনফিগের ভিতরে আছে, অর্থাৎ এই রানিং কনফিগ হচ্ছে আমার সোর্স আর আমার ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন হচ্ছে স্টার্ট আপ কনফিগ। তাহলে এই কমান্ডটা আমরা যখন দিব তখন কিন্তু আমাদের সমস্ত কনফিগারেশন কি সেভ হবে আর কি, অর্থাৎ এটা আমার সোর্স আর এটা আমার কি ডেস্টিনেশন, এটা আমার ডেস্টিনেশন এটা আমার কি, এটা আমার হচ্ছে এনভিরাম ডেস্টিনেশন হচ্ছে আমার এনভিরাম, আর সোর্স কি র্যাম। আমি এখানে সুন্দর করে একটু নোট লিখে দিই আর কি, যাতে আপনারা মোটামুটি এটা ভালো করে বুঝতে পারেন যে সোর্স হচ্ছে র্যাম আর ডেস্টিনেশন হচ্ছে এনভিরাম ওকে। তাহলে আবার আমরা যখন ব্যাকআপ নেব তখন কিন্তু রুলটা করবো আর কি। তো এখন দেখেন যখন আমরা এবার ইন্টারপ্রেস করার পর কনফার্মেশন চাচ্ছে ডেস্টিনেশন স্টার্ট আপ কনফিগ, ইন্টারপ্রেস করি বিল্ডিং কনফিগারেশন দেখাচ্ছে এখানে। আচ্ছা এখন যদি আমি দেখাই, কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখাইছি যে শো স্টার্ট আপ কনফিগ দিলে কিন্তু স্টার্ট আপ কনফিগ নট প্রেজেন্ট। এখন যদি দেখাই যে শো স্টার্ট আপ কনফিগ, তাহলে কিন্তু আপনার শো দেখেন এখন কিন্তু স্টার্ট আপ সেই এনভিরামের ভিতর থেকে দেখাচ্ছে আর কি। আচ্ছা
এখন যদি কনফিগার টার্মিনাল যদি এখন যদি নতুন করে কোনো হোস্ট নেম চেঞ্জ করি, সাপোজ হোস্ট নেম যদি আমি চেঞ্জ করি হোস্ট নেম চিটিজি চিটাগাং অর্থাৎ, তাহলে কিন্তু এইখানে আমরা শো রানিং কনফিগ দেন, শো রানিং কনফিগ দিলে কী হবে, এখন কিন্তু হোস্ট নেম চিটাগাং দেখাচ্ছে, কারণ এই মুহূর্তে এটা কিন্তু আমি সেভ করি নাই। কিন্তু আমি যদি এটা স্টার্ট আপ কনফিগ দিই শো স্টার্ট আপ কনফিগ, তাহলে কিন্তু এখানে কিন্তু সে হোস্ট নেম ঢাকা, হোস্ট নেম কিন্তু ঢাকা, তার মানে এরকম সেভ ফাইল। তাহলে আমাদের কি এখন যদি আমি কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ দিই, তাহলে কি হবে আমার এই এখন রানিং কনফিগ চিটাগাংটা আবার কি রিপ্লেস হবে। এখন আমি যদি আগেরটা ফিরে নিতে চাই, অর্থাৎ আমাদের সিস্টেম কি আমরা শিখব সিস্টেম রিস্টোর কীভাবে করবো, অর্থাৎ আমার আগেরটা আমি ব্যাকআপ নেব, তাহলে কি করব কপি স্টার্ট আপ কনফিগ রানিং কনফিগ, তাহলে কি হচ্ছে, তাহলে আমার স্টার্ট আপ কনফিগ রানিং কনফিগ বলতে এনভিরাম থেকে এখন কোথায় আছে র্যামিং, এখন দেখেন কিন্তু আমি আগেরটা আবার কি ফিরে আসছে আর কি। তাহলে আমরা এই কমান্ডটা আমরা এখান থেকে কপি করি, এই কমান্ডটার কি আউটপুট, এটা আমরা যেটা শিখছি সেটা হচ্ছে সেভের জন্য আমরা এই কমান্ডটা ইউজ করতে পারি, আর রিস্টোরের জন্য আমরা ইউজ করতে পারি এই কমান্ডটা, রিস্টোরের জন্য এটা আর কি, এটা আমার কি, এটা আমার সোর্স, এটা আমার কি ডেস্টিনেশন। ওকে, তাহলে আমরা এখন কি আমাদের কনফিগারেশনটা আবার আমাদের ফিরে পেলাম আর কি। আচ্ছা, এখন একটা জিনিস, আমরা যদি কোনো কারণে আমাদের স্টার্ট আপ কনফিগ আমরা মুছতে চাই আর কি, অর্থাৎ এই রাউটারটা আমরা যদি ফ্রেশভাবে কনফিগার করতে চাই আর কি, ফ্রেশ অর্থাৎ যে কনফিগারেশন করলাম এটা সম্পূর্ণ ফ্রেশভাবে করব, তাহলে আমরা কী করতে পারি, আমরা ইরেজ স্টার্ট আপ কনফিগ যখন আপনি কি ইরেজ স্টার্ট আপ কনফিগ দিবেন তখন কি বলা হচ্ছে, ইরেজ এনভিরাম ফাইল সিস্টেম উইল রিমুভ অল কনফিগারেশন ফাইল, কন্টিনিউ, হ্যাঁ ইয়েস, ইরেজ এনভিরাম কমপ্লিট, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু শো রানিং কনফিগ আমার কিন্তু সেই ঢাকা সেই পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি যে শো স্টার্ট আপ কনফিগ তাহলে কিন্তু স্টার্ট আপ কনফিগ প্রেজেন্ট আর কি, কিন্তু এই মুহূর্তে যদি আমি এবার রিলোড করি তাহলে কিন্তু আমার কোনো কনফিগারেশন ফাইল কি থাকবে না আর কি। শো স্টার্ট আপ কনফিগ, ইরেজ স্টার্ট আপ কনফিগ, তাহলে আমরা কি করতে পারি এখন ইরেজ স্টার্ট আপ কনফিগ, তাহলে এটা আমরা এখন কপি করে, তাহলে আমরা দেখলাম কি এটা হচ্ছে রিমুভ এনভিরাম কন্টেন্ট, তাহলে কি হবে, তাহলে ইরেজ স্টার্ট আপ কনফিগ। এখন আমরা এখানে আরো এখন আমরা কমান্ডে দেখতে পারি আর কি যে শো রানিং কনফিগ শো স্টার্ট আপ কনফিগ, অর্থাৎ আমরা এখন এখান থেকে দেখতে পারি এই কমান্ডটা আমরা এখন কপি করতে পারি যে শো স্টার্ট আপ কনফিগে কি আসে আর রানিং কনফিগে কি আসে, তাহলে আমরা মোটামুটি কম্পেয়ার করতে পারবো যে শো রানিং কনফিগ শো স্টার্ট আপ কনফিগ, শো স্টার্ট আপ কনফিগ শো রানিং কনফিগ, ইরেজ এনভিরাম। আর এছাড়া আমাদের কনফিগারেশন ফাইলটা আমাদের টিএফটিপি সার্ভারে থাকে আর কি, আমরা যখন টিএফটিপি সার্ভার নিয়ে কাজ করব তখন আমরা মোটামুটি ওই দিনকে আমরা এটা ক্লিয়ার হবো আর কি। এখন আমরা দেখি আমাদের এই মুহূর্তে শো রানিং কনফিগ, আচ্ছা শো স্টার্ট আপ কনফিগ দিয়ে নয়, তাহলে আমরা কি করতে পারি, সেভ করতে পারি। এখন এই সেভটা আমরা আরেকভাবে করতে পারি, আমরা তো এতক্ষণ দেখলাম যে কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ, আমরা এটাকে আরেকটা কীভাবে করতে পারি, আমরা রাইট লিখে WRIT রাইট লিখেও আমরা, অথবা এছাড়া আমরা আরও শর্ট ফর্ম WR লিখে আমরা করতে পারি আর কি। তাহলে আমরা কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগের বদলে আমরা রাইট বা শুধু WR কমান্ডটাও দিয়ে আমরা কি সেভ করতে পারি আর কি। ওকে, এখন আমরা দেখতে পারি আবার শো স্টার্ট আপ কনফিগ। ওকে,
আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে শো রানিং কনফিগ যখন আমরা দেখতেছি তখন কিন্তু এই এনাবেল পাসওয়ার্ডটা কিন্তু সিক্রেট মোডে আছে, অর্থাৎ এনক্রিপ্টেড মোডে আছে, এটা দেখা যাচ্ছে না। কিন্তু দেখেন এনাবেল পাসওয়ার্ড এবং কনসোল পাসওয়ার্ড, টেলনেট পাসওয়ার্ড এটা কিন্তু আবার কি ডিক্রিপ্টেড বা হিউম্যান রিডেবল ফরম্যাটে আছে। তা আপনি যদি আমরা যদি চাই যে এগুলো আমরা কি ডিক্রিপ্টেড করবো, তাহলে এখানে একটা কমান্ড আছে, সেই কমান্ড আমরা ইউজ করতে পারি, কনফিগার টার্মিনাল সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। যখন এই কমান্ডটা আমরা দিলাম তখন কিন্তু এখন দেখতে পারবেন যে শো রানিং কনফিগ, যে আমাদের সমস্ত পাসওয়ার্ডকে, আমি এর আগে বলছিলাম যে এটা 5 এনক্রিপশন, এটা 7 এনক্রিপশন, অর্থাৎ সব কিছু পাসওয়ার্ড এখন কি এনক্রিপ্টেড ফরম্যাটে গেছে। অর্থাৎ আপনি যখন নিচে আসবেন তখন দেখেন যে আপনার লাইন ভিটিওয়াই, লাইন কনসোল এবং লাইন ভিটিওয়াই, দেখেন টেলনেট এবং টেলনেটের জন্য এবং কনসোলের জন্য সমস্ত পাসওয়ার্ডগুলো কি এনক্রিপ্টেড হয়ে গেছে আর কি। কীভাবে? তাহলে আমরা এই নোটটা আমরা এখানে লিখি যে পাসওয়ার্ড এনক্রিপশন, পাসওয়ার্ড এনক্রিপশন কীভাবে আমরা করলাম, কনফিগারেশন মোডে যে সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, কনফিগার টার্মিনাল সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। ওকে, আচ্ছা। এখন যদি আমরা আবার পুনরায় ডিক্রিপ্টেড করতে চাই, পাসওয়ার্ড ডিক্রিপশন, পাসওয়ার্ড ডিক্রিপশন, পাসওয়ার্ড ডিক্রিপশন করলে যখন আমরা পাসওয়ার্ড ডিক্রিপশন করব তখন কিন্তু আমরা কি করতে পারি যে এই সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, তাহলে জাস্ট খালি কোনো একটা। এছাড়াও আমরা জানি, আমরা এটা বলে রাখি যে আমাদের সিসকোর যে কোনো কমান্ডের আগে যে নো বসায়, অর্থাৎ যে কোনো কমান্ডের আগে যে নো বসায়, তাহলে কিন্তু সেই কমান্ডটা কি যে এটা মানে তার উল্টা কাজ, ইনভার্স কাজ করে। অর্থাৎ আমি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন মানে আমার পাসওয়ার্ডগুলো এনক্রিপশন করতে চাই, আর যদি আপনি সার্ভিস পাসওয়ার্ডগুলো যদি আপনি এনক্রিপশন না করতে চান তাহলে কি নো বসায় তাহলে ওই কাজটা আর হবে না আর কি। অর্থাৎ আমি যদি কোথাও আইপি বসাই যে আইপি অ্যাড্রেস এত এত এত, আর যদি আমরা বলি যে নো আইপি অ্যাড্রেস, তাহলে ওইখানে আইপি অ্যাড্রেসটা মুছে যাবে আর কি। অর্থাৎ আবার কোনো সময় দেখা গেলো যে আমরা এনাবেল পাসওয়ার্ড, আমরা যদি এনাবেল পাসওয়ার্ডকে ডিসেবল করতে চাই তাহলে কি লিখবো, নো এনাবেল পাসওয়ার্ড। আচ্ছা, তো আমরা যখন নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, তখনও কিন্তু এখন আমরা দেখি কি অবস্থা, শো রানিং কনফিগ, এখনও কিন্তু আমার পাসওয়ার্ডটা কি, এখনও কিন্তু আমার পাসওয়ার্ড সেই এনক্রিপশন ফরম্যাটেই আছে আর কি, এনক্রিপ্টেড ফরম্যাটেই আছে আর কি। আর তাহলে এখন উপায় হচ্ছে যে আমরা এখন এটা কি করতে পারি, নতুন করে আবার পাসওয়ার্ড দিতে হবে আর কি। আমি যে বললাম যে নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এর মানে এই নয় যে এই সমস্ত পাসওয়ার্ডগুলো আপনার আবার কি ডিক্রিপ্টেড ফরম্যাটে হয়ে গেছে আর কি, কারণ আমাকে নতুন করে পাসওয়ার্ডটাও রিসেট করতে হবে। কনফিগার টার্মিনাল আমরা এখন আমরা পাসওয়ার্ড নতুন রিসেট করতে পারি, অর্থাৎ আমরা একটা পাসওয়ার্ড দিই, এনাবেল পাসওয়ার্ড CSL 1 2 3। আমরা এবার দেখি শো রানিং কনফিগ, এখন দেখেন আমার এনাবেল পাসওয়ার্ডটা কি আবার সেই ডিক্রিপ্টেড ফরম্যাটে আছে, কিন্তু আমার অন্যান্য পাসওয়ার্ড কিন্তু সব ঠিকই থাকবে। কারণ কি, কারণ আমি ডিক্রিপ্টেড করছি ঠিকই, এখন আমার রিসেট করছি মাত্র কি একটা পাসওয়ার্ডে, বাকি পাসওয়ার্ডগুলোতে আমি যদি রিসেট করি তাহলে কিন্তু আমার এই বাকিগুলো আমার কিন্তু শো করবে আর কি। আর আমরা যদি কোনো কারণে এনাবেল সিক্রেটটা মুছতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কনফিগার টার্মিনাল সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, আর আমরা যদি এটাকে ডিক্রিপ্টেড করতে চাই, অর্থাৎ নো এনাবেল সিক্রেট, যখন আমরা নো এনাবেল সিক্রেট করব তখন আমরা শো রানিং কনফিগ দেন। এখন দেখেন আমাদের এই মুহূর্তে কিন্তু কোনো এনাবেল সিক্রেট পাসওয়ার্ড নাই, তাহলে আমরা দেখলাম যে নো যে কোনো কমান্ডকে নো করলে সেটাকে উল্টা কাজ করে আর কি। তাহলে আমরা কি কনফিগার টার্মিনাল নো এনাবেল সিক্রেট, রিমুভ এনাবেল সিক্রেট পাসওয়ার্ড, তাহলে আমরা এটা কি করতে পারি এভাবে, নো এনাবেল পাসওয়ার্ড। এখন এখানে ইন দিয়ে আমরা এসে এটা সেভ করতে পারি।
এক্সিট, এবার কি কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, অর্থাৎ শো রান দেন। শো রানে এখন কোথাও এনাবল পাসওয়ার্ড নাই, আর শো স্টার্টআপ কনফিগ শো স্টার্টআপ কনফিগ এনাবল না, কিন্তু আপনার যে পাসওয়ার্ডগুলো আমরা ডিক্রিপ্টেড করি না সেগুলো কিন্তু এখনো ডিক্রিপ্টেড ফরম্যাটে আছে আর কি। তাহলে আমরা আজকে দেখলাম যে মোটামুটি যে অনেকগুলো অপশন আছে। আমরা দেখলাম যে রাউটার হোস্ট নেম কনফিগার, রাউটারের বেসিক মোড যেগুলো আর কি, যে আপনার বিভিন্ন মোড, ইউজার মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, ইন্টারফেস কনফিগারেশন মোড, রাউটিং প্রোটোকল কনফিগারেশন মোড। এছাড়াও আমরা দেখলাম বিভিন্ন ধরনের পাসওয়ার্ড কনফিগার, কনসোল পাসওয়ার্ড, এনাবল সিক্রেট এবং টেলনেট পাসওয়ার্ড। এছাড়া রাউটার ক্লক কীভাবে সেটিং করে সেটা আমরা দেখলাম, আর রাউটার কনফিগারেশন কীভাবে সেভ এবং রিস্টোর করলাম এটা আর কি দেখলাম আর কি। এছাড়াও আরেকটা জিনিস সেটা দেখছি আর কি, যে আমাদের প্রত্যেকটা যে কাজগুলো আমরা করলাম প্রত্যেকটা কি ডিসেবল করে দেওয়া যায় আর কি, অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ করছি পরে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায় আর কি। যেমন সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করলাম, এই পাসওয়ার্ডটাকে আবার কীভাবে ডিক্রিপশন করলাম নো কমান্ড দিয়ে, সিক্রেট কমান্ড দেওয়ার পর আবার কীভাবে সিক্রেট কমান্ডটা আমরা তুলে নিলাম নো দিয়ে। এই জিনিসগুলো আমরা এখন আজকে আমাদের ফার্স্ট লিসনে দেখলাম। আমরা সেকেন্ড লিসনে অর্থাৎ এই রাউটার বেসিক রাউটার কনফিগারেশনের আমরা সেকেন্ড লিসন আমরা দেখবো যে কীভাবে রাউটার ব্যানার সেট আপ করা হয়, কীভাবে লিঙ্ক ডেসক্রিপশন দেয়, কীভাবে ইন্টারফেস কনফিগার করে দেয়, কীভাবে আইপি কনফিগার দেয়। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে নেক্সট লিসনে দেখবো আর কি। তাহলে আমাদের এই লিসনের অর্থাৎ এই রাউটার কনফিগারেশন বেসিক রাউটার কনফিগারেশন লিসনে মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে আর কি। যদি কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তো আমাদেরকে অবশ্যই রিপ্লাই করবেন। আর নেক্সট লিসন দেখার জন্য সবাই আমন্ত্রিত। সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।